ভাবি রাত্রেবেলা বাথরুমে যাইবো আর কি, তখনই দেখতেছে বাবুর যে দোলনাটা ওইটার পাশে একটা কালো ছায়া। এটা দেখে তো ভাবি অনেক বেশি ভয় পায়। তো তারপরে আবার দেখার জন্য কি করে ফ্ল্যাশ জ্বালায়, মোবাইলের ফ্ল্যাশ জ্বালায়, দেখে যে কালো একটা ছায়া ওই মানে আমার ভাই বাচ্চার আর কি, আমার ভাবির বাচ্চার সামনেই দাঁড়ায় রয়েছে। এটা দেখে তো এক চিৎকার মেরে ওইখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপরে হচ্ছে আমরা ধরাধরি করে পানি টানি দিয়ে মানে ইয়া করে তারপর সকাল হয়ে পরে আমাদের বলে যে এরকম এরকম একটা কালো ছায়া আমি দেখছি আমার বাচ্চার দোলনার পাশেই দাঁড়ায় রয়েছে যখন বাথরুমে। আর আগের দিনের মানুষ তো একটু অত বেশি একটা আধুনিক ছিল না, এই জন্য হচ্ছে কাপড় দিয়ে আমরাও ছোটবেলায় খেলছি, কাপড় দিয়ে হচ্ছে দুই পাশে বারান্দায় দেখা যায় বেঁধে তারপর হচ্ছে বাচ্চাদের শোয়াইতো বা দোলনা খাইতাম এরকম। তো কাপড় দিয়ে ওই দোলনাটা বানানো হয়েছিল। তো ওইটার পাশে একটা কালো ছায়া দেখতে পাইছে, মানে কোনো মহিলা মানুষের আর কি এরকম। তো দেখার পরে আমরা ভাবি তো ওই অবস্থায় সেন্সলেস হয়ে যায়। তারপরে সকাল হলে আমাদের বলে এরকম এরকম। তারপর দিন থেকেই বাচ্চাটার মানে অনেক জ্বর ছিল আমার ভাইয়ের ছেলের আর কি, অনেক বেশি জ্বর। তারপর হচ্ছে ডাক্তারের কাছে যাই, ডাক্তারের কাছে নিয়ে যায়, তো যা যা করণীয় যা যা ওষুধ টষুধ দেওয়া সব কিছু দিয়ে দেয়। তো দেখা যায় জ্বর আসলে আমরা নর্মালি নাপা টাপা খাওয়ায় টাওয়ায় দেখা যায় যে ঠিক হয়ে যায়, বা বাচ্চাদের এটাই তো। কিন্তু ওর উল্টা আরো জ্বর মনে হইতেছে আরো বেশি বাইরে গেছে গা। মানে এত পরিমাণ জ্বর, এত পরিমাণ জ্বর যা বলার মতো না। প্রচুর পরিমাণ জ্বর ছিল শরীরে। তো আমরা তারপর আরেকদিন দেখি, আর যেহেতু আমার ভাইয়া একটা সরকারি চাকরি করতো, ডাক্তার ডাক্তার সবকিছুর একটু সুবিধা বেশি পাইতাম, তো বাসায় আইসাও আমাদের আর কি ট্রিটমেন্ট করায় দেওয়া যেত। তো এরকম করতে করতে পরের দিন গেল, জ্বর তো কমে না। পরে সকালবেলা উঠা ঘুম থেকে উঠছে ভাবি, ওইটা দেখা যায় বাবু আর নড়াচড়া করতেছে না, শরীর একেবারে ঠান্ডা হয়ে রয়েছে। তো ভাবি আর আমরা তো পরে দেখি অনেক চিৎকার বাক্কার যে কি না কি হয়ে গেল। পরে দেখি যে বাচ্চাটা আসলে মারা যায়। মারা যাওয়ার পরে তো ভাবি পুরো একবারে পাগল পাগল অবস্থা। যতই হোক নিজের সন্তান, আর বাচ্চাটার বেশি বয়সও ছিল না, মাত্র 4 মাস ছিল। তো সেক্ষেত্রে দেখা যায় ভাবির মন, ভাইয়ার আমাদের সবারই মনটা একটু খারাপ, ভাবি অনেক পাগলামানি করতো। আবার দেখা যায় ওই যে যে ঝুমকা জোড়া কানে পড়ছিল, তারপর থেকে তারও ইফেক্ট পড়ছে একটু শরীরে। তো দেখা যায় ভাবি কি করতো, ওই রুমটার মধ্যেই শুধু যায় যায় বসে থাকতো, চুল টুল মেলে একেবারে, মানে একটা অদ্ভুত আচরণ করতো। তো যাক একদিন দুই দিন এরকম যাইতে যাইতে তো ভাবিকে বললাম যে খাওয়া দাওয়া করো না ঠিক মতো, কোনো কিছু করতেছো না, তোমার কি একাই বাচ্চা মারা গেছে নাকি, আর মানুষের হয় না, এখন যে গেছে তার জন্য তো নিজে মরে যাওয়া যাবো না, বা আরেকজনটা মাইরা ফেলানো যাবো না। স্বাভাবিক হও, খাওয়া দাওয়া করো, রান্না বান্না আবার সবকিছু রেগুলার কাজ শুরু করো, এটা বলতেছি। তো ভাবি মানে আমার কথা কোনো শুনতেই পারতো না, মানে এরকম একটা রিয়েক্ট করতো। মানে তার মধ্যে এরকম আচরণ কখনোই দেখি নাই। কার যেহেতু উনি একটু গ্রামের মেয়ে ছিল, সবসময় চুল টুল বেঁধেই রাখতো, কাজ কামে অনেক খুব ভালো ছিল। ওই মানুষটা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে, চুল টুল খুলে রাখতো অলওয়েজ, চুল একবারে ছাড়াই রাখতো। রান্না করে যাইতো, একবারে অদ্ভুত ভাবে দাঁড়ায়া থাকতো, তাকায়া থাকতো, কোনো কাজ কামে কোনো দিকে আর কি মনোযোগ নাই, কিন্তু আচরণগুলো কেমন যেন একটু ভয়ানক হয়ে গেছে। তো একদিন কি করলো, এরকম করতে করতে ভাইয়ার কাছে বললাম যে ভাইয়া এরকম করলে কি হইব, ভাবি কোনো কাজ কাম কিছুই করে না, শুধু ওই খালি রুমটার মধ্যে যায় খালি বসে থাকে, এরকম চুল টুল মেলে মনে হয় যে একেবারে ঘামায়া অস্থির হয়ে গেছে, মনে হয় যে অনেক কাজ করে আসছে এরকম কিছু। আর ভাবি তো এরকম চুল টুল ছাইরা বসেও না, তার আচরণ স্বভাব সবকিছু কেমন পাল্টায় গেছে। তো ভাবিরে আবার ভাইয়া বলল যে তুমি এরকম করো না, যেটা গেছে তো গেছে, এখন কি আর করবো, এখন চাইলেই তো আর বাচ্চা ফেরত পাবো না, হয়তো আল্লাহর ইচ্ছা ছিল। মানে ভাবিরে কি বোঝানো টোঝানো হয়, যাকে একটু নর্মাল হয়েছে। কিন্তু তারপরে রাত্রেবেলা কি হয়, আমি বাথরুমে যাব, তো যাওয়ার সময় দেখতেছি ভাবি ভাইয়ার রুম থেকে উঠে ওই রুমটার মধ্যে আবার যাইতেছে, ওই রুমটার মধ্যে মানে ওই রুমটার মধ্যে আবার যাইতেছে। তো এটা দেখে হচ্ছে আমি আমার ছোট বোনরে বললাম যে চল ভাবি ওই রুমে কেন যাইতেছে, ভাবির যা জিজ্ঞেস করি যে এত রাত্রেবেলা ভাইয়ারে রাইখা তুমি ওই রুমে কেন যাইতেছো। তো ও আর আমি কি করছি আর কি, ভাবির পিছে পিছে যাইতেছিলাম। যাইয়া দেখি ভাবি একবার অদ্ভুত ভাবে খুব ভয়ঙ্কর ভাবে বসে রইছে। তো মানে আমি যা বলতে নিছি যে ভাবি তুমি এখানে কি করো, এটা বলার মানে আগে উনি আমার দিকে এমন ভাবে তাকাইছে, আমি তো উঠা পড়ে দৌড়, মানে খুবই ভয় পাইছি, এত বড় বড় চোখ করে হচ্ছে আমার দিকে তাকাইয়া রইছে। তারপরে যাক ভাইয়ারে বললাম এরকম এরকম। তো ভাইয়া ওরকম ভাবে সিরিয়াস ভাবে বিষয়টা নেয় নাই। আর যেহেতু আমাদের মানে ওই বাড়িতে অনেক বছর যাবত কেউ থাকে না বা কিছু করে না, তো এর জন্য হচ্ছে অনেক রুমই মানে পরিত্যক্তের মতো হয়ে আছে। তো কিছু কিছু টুকটাক কাজ বাকি ছিল রুমের, ভাইয়া কি করছে, আমাদেরকে নিয়ে একটা মিস্ত্রির কাছে গেল। যাওয়ার পরে ওই মিস্ত্রির বাসার ঠিকানা ঠিকানা বলতেছে, আর বললো যে আমার এরকম একটু কাজ আছে ঘরের, একটু কইরা দিয়ে আসবেন। তো লোকটা প্রথমে রাজি হয়েছে, করবো সবকিছু ঠিক আছে, যখনই ঠিকানা শুনছে যে 12 নম্বর বাড়ি, উনি খুব অদ্ভুত ভাবে আমাদের দিকে তাকায় আছে। আর এই জিনিসটা আমি লক্ষ্য করছি, ভাইয়া লক্ষ্য করেনি। তো ভাইয়া তো নর্মাল বলতেছে। পরে ওই মিস্ত্রিটা বলতেছে যে আপনারা কি কিছু জানেন, ওই বাড়িতে কত মাস হয়েছে থাকেন, বা আপনাদের সাথে কোনো আলামত এরকম কিছু জিজ্ঞেস করতেছে। তো ভাইয়া বলে না ওইরকম ভাবে তো কোনো সমস্যা হইতেছে না, তবে আমার একটা বাচ্চা ছিল, বাচ্চাটা মারা গেছে এখানে আসার পরে এরকম। তো ওই লোকটা বলতেছে যে আচ্ছা ঠিক আছে, আমি যদি নাও যেতে পারি আমি লোক পাঠিয়ে দিব, অন্য লোক।
আমি নাও যাইতে পারি এরকম। তো জিনিসটা আমি না খুব খেয়াল করছি যে ওই লোকটা প্রথমে রাজি হইলো, এখন আবার এগুলো বলতেছে, আবার বলতেছে ওই বাসায় কি খোঁজ খবর নিয়ে উঠেন নাই, কতদিন আছেন বা কিরকম অদ্ভুত কোশ্চেন শুই না, আমার মনে একটু সন্দেহ লাগলো। তো যাই হোক, পরে আমরা তো বাসায় চলে আসলাম, পরে আমি ভাইয়ারে বলতেছিলাম যে ভাইয়া ওই লোকটা এরকম ভাবে অদ্ভুত ভাবে তাকায় আসছিল, মানে বাড়িটার নাম শোনা মাত্রই, এই বাড়িতে কি কোনো সমস্যা আছে? বলে না, কি সমস্যা থাকবে, হয়তো বা অনেকদিন যাবত কেউ থাকে না, এই জন্য হচ্ছে এরকম ভাবে মনে হয় জিজ্ঞেস করছে বা কি। তো যাক, নর্মাল। তো আমি কি করছি, ভাবির কাছে গেছি যে রান্না টান্না কি কি করা লাগবে বাকি এগুলো জিজ্ঞেস করার জন্য, যেহেতু আমার ভাবির বাচ্চাটাও মারা গেছে, মন মানসিকতাও খারাপ। এখন তো আমাকেই আর কি সবকিছু ঠিকঠাক করতে হবে, যেহেতু আমার বোনটাও ছোট, এরকম ভাবে কিছু বুঝে না। আমি যেহেতু একটু বড় ছিলাম, তা আমি ভাবির কাছে বেশি যাইতাম, বা বেশি প্রশ্ন বা কাজটা সবকিছু আমি জিজ্ঞেস করতাম বেশি। তো আমি কি করছি, ভাবির কাছে গেছি, যাই দেখি ভাবি মুখ ঘুরাইয়া রান্নাঘরে দাঁড়ায় আছে, চুল একেবারে ছেড়ে। যেহেতু মাসাল্লাহ আমার ভাবির চুল অনেক বেশি বড় ছিল, অনেক সুন্দর লাগতো। তো আমি বলতেছি, কি ব্যাপার ভাবে এখানে এরকম ভাবে দাঁড়ায় আসছো কেন, রান্না টান্না কিছু করবে না নাকি, খাবার দাবার খাইতে হইব না, সবকিছু ছেড়ে দিয়ে এরকম ভাবে কি পড়ে থাকলে হইব? এইটা বলার সাথে সাথে আমার ভাবে আমার দিকে এত বড় বড় করে তাকাইয়া একটা এই প্লেট ফিকা মারছে আমার শরীরের মধ্যে। অমনি হচ্ছে, মানে আমি রাইগা গেছি, আরে কি ব্যাপার ভাবি, তুমি এরকম অদ্ভুত আচরণ করতেছো কেন, কি সমস্যা তোমার, তুমি কি রাজধানী হয়ে গেছো নাকি, এরকম করলে তো হইব না, সব কাজ আমার উপরে দিয়ে দিতেছো তুমি, তুমি তো কিছুই করতেছো না। মানুষের কি আর বাচ্চা মারা যায় না বাকি, যে চলে গেছে তারে নিয়ে পড়ে থাকলে তার হইব না, এখন তো নিজে বাঁচতে হইব, আমাদেরকে বাঁচতে বাঁচতে হইব। তো এটা বলছি পরেই অমনি আমারে বলতেছে, হ্যাঁ আমি কি চাকরানি, আমি কি দাসী বান্দি নাকি তোদের কাজ কাজ করতে যাবো আমি, তোরা কর যা। এইটা বলে হচ্ছে আমাদের দুই বোনকে অনেকভাবে মারে। তো আমার ভাইয়া কি করছে, কি যেন ভুলে আর কি রাইখা গেছে বাসায়। তো ফিডব্যাক আবার মানে আসে, যে ওটা নেওয়ার জন্য আয়সা দেখে আমাদের এই অবস্থা, দেখে তো ভাইয়া খুব রাগ রাগ হয়। ভাইয়া যখন ভাবিকে বলতে যায়, ভাইয়াকে অমনি মারা মানে মার শুরু করে দেয়। মানে এত পরিমাণ শক্তি, আমাদের তিনজনকে ছিটকায় ফেলাই দিতেছে, আমরা কেউ ওনারা ধরে রাখতে পারতেছি না, এরকম একটা অদ্ভুত অবস্থা। তারপরে কি করলো, যে ভাইয়া তখন ভয় পাইছে, যে কি ব্যাপার এরকম হইতাছে কেন, এটার কারণ কি, আমার তো জানতে হইব। তো উনি কি করলো, আমার ভাইয়া আর কি, আমরা মিলে হচ্ছে একটা হুজুরের কাছে যাই। তো হুজুরের কাছে যাওয়ার পরে ওই হুজুরটা বলতেছিল যে এরকম সমস্যা, আপনারা কোন বাড়িতে থাকেন। তো যখনই বললাম যে 12 নম্বর বাড়ি, তখনই হুজুরটাও খুব অবাকভাবে তাকায় আছে, যে আগে কি কোনো খোঁজ খবর নিয়ে আপনাদের তো ওই বাসাটায় উঠার আগে খোঁজ খবর নেওয়া উচিত ছিল, আপনারা খোঁজ খবর না নিয়ে কেন উঠছেন, ওই বাসা তো ভালো না, ওই বাসায় কেউই 1 মাসের বেশি থাকতে পারে না, কোনো না কোনো সমস্যাই হয়। তো ভাইয়া তখন সবকিছু ডিটেলসে আর কি, আসার পর থেকে যা যা হয়েছে, কি কি ঘটছে, কি দেখছে বা কি, সবকিছুই আর কি ওই হুজুরটার সাথে বলে। তো বলার পরে উনি বলে, আচ্ছা ঠিক আছে চলেন আপনাদের বাসায় যাব। তো আসার পরে আমার ভাবিরে রুমের মধ্যে নিয়ে হচ্ছে আর কি, যা যা করণীয়, যা যা করার হুজুর ছুরা টুরা পরে হচ্ছে ওই দরজা খুলে, ওই মানে দরজা তো ধাক্কায় খুলতে পারতেছেন না, কিন্তু হুজুরে আসার পরে সূরা টুরা পড়তে পরে দরজা খুলে গেছে। তো দেখে আমার ভাবি ওখানে বসে রয়েছে, চুল টুল ছাইরা ভয়ঙ্কর একটা চেহারা, মানে এইরকম চেহারা আমার ভাবির কখনোই দেখিনি। তো যা যা করার হুজুরটাই করে হচ্ছে, মানে ফুটও দেয়। তো আমরা তো এত কিছু জানি না বা বুঝিও না। তারপর আমার ভাবি হচ্ছে অজ্ঞান হয়ে সেন্সলেস হয়ে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে তো আমাদের হুজুরটা বলে যে এটা অনেক বেশি শক্তিশালী একটা খারাপ আত্মা। তো ওটা হচ্ছে সরাইতে গেলে আমার পক্ষে ক্ষমতাও নাই। আমি হচ্ছে আপাতত মানে শক্তিহীন করছি, যাতে কিছুক্ষণ অজ্ঞান বা সেন্সলেস হয়ে থাকবে, কিন্তু এটা শরীর থেকে আমি বের করে দিছি। কিন্তু এখান থেকে বাঁচতে চাইলে চলে যেতে হবে, এখানে থাকলে বাঁচবা না, এরকম কিছু একটা বলে। তো আমরা বললাম, তো কি করবো, এটার কাহিনী কি, এখানে কি আসলে কি ঘটছিল একটু বলতে পারবেন? তখন বলে যে এখানে যে কাজের লোক ছিল, যিনি কাজ করতো উনি সব জানে, উনি হচ্ছে এমন এমন জায়গায় থাকে বলে দিছে। তো আমরা কি করলাম, তার কাছে গেলাম, ওই মহিলার কাছে। যাওয়ার পরে ওই মহিলা হচ্ছে আমাদের সবকিছু খুলে তখন বলে, ঘটনা হচ্ছে আমাদের মতোই সেম এরকম একজন স্বামী স্ত্রী আর কি, আমাদের আর কি আমাদের ফ্যামিলির মতোই, যেমন দুজন থাকতো, আমরা যেমন ভাই ভাবি ভাইয়া মিলে থাকতাম, ওইখানে হচ্ছে শুধু স্বামী স্ত্রী এরকম থাকতো, ওনাদের কোনো বাচ্চা কাচ্চা ছিল না বা হইতো না। এটা নিয়ে তাদের মধ্যে খুব দ্বন্দ্ব ছিল। কিন্তু ওই মহিলা হচ্ছে ওনার স্বামীকে অনেক বেশি ভালোবাসতো, এত পরিমাণ ভালোবাসতো যে উনি তার পাশে কারো ছায়াটাও সহ্য করতে পারতো না, এরকম কিছু। কিন্তু ওনার স্বামী হচ্ছে আরেকটা বিয়ে করবে বা এরকম কিছু মানে ভাবতো, যেহেতু বাচ্চা কাচ্চা হয় না। তো অনেক সময় বাইরে থাকতো, অনেক লং টাইম, মানে একটু সময় কম দিত। আর ওই মহিলা হচ্ছে বিশ্ব সুন্দরী ছিল, মানে এতটাই সুন্দর ছিল ওনার, মানে চেহারার ধরন, তারপরে হচ্ছে গায়ের রং, চুল। আর উনি হচ্ছে খুব শৌখিন একটা মানুষ ছিল, এজন্য হচ্ছে ওনার ঘরের আসবাবপত্রগুলো উনি খুব শখ করে অনেক সুন্দর করে বানাইছে, দেখলে একটা রাজকীয় রাজকীয় ভাব আসতো এরকম। তো একদিন কি করছে, ওই ওনার স্বামী হচ্ছে স্ট্রোক করে মারা যায়। স্ট্রোক করে মারা যাওয়ার পরে উনি হচ্ছে এই শোকটা নিতে পারে নাই। না নেওয়ার ফলে কি করছে উনি, ওই যে ঘরে থাকতো ওই ঘরটা, যে ঘরটার মধ্যে সমস্যা ছিল ওই ঘরটার মধ্যেই হচ্ছে উনি আত্মহত্যা করে আর কি মারা যায়।
তো মারা যাওয়ার পরে উনি তো যেহেতু অনেক শৌখিন ছিল আর একটু অহংকারী টাইপের ছিল, কারোর সাথে ওইরকম ভাবে মিশতো টিশতো না, কারোর সাথে কথা বলতো না, নিজের সাজসজ্জা নিজের রূপ নিয়ে আর কি অনেক বেশি নিজে আর কি থাকতো। আছে না অনেক মানুষ এরকম নিজেরা নিয়ে ব্যস্ত বেশি ওইরকম টাইপের, কারোর সাথে ওরকম পাড়াপড়শি মানে পাড়া প্রতিবেশীর সাথে ওরকম ভাবে একটা মিশতো না। তো এই জন্য হচ্ছে কেউ বুঝতেও পারে নাই, জানতেও পারে নাই যে এই ঘরে একটা লাশ আছে বা কি। তো ওই কাজের যে মহিলাটা, উনি যখন ৩-৪ দিন পরে কাজের জন্য আসে বাসায়, এসে তখন দেখে যে এরকম লাশ ঝুলে আছে, পচে মানে গন্ধে পুরো ঘর ভরে গেছে। তারপরে এলাকার লোকজন সবাইকে জড়ো করে ডাকে, তারপরে হচ্ছে লাশ নামাইয়া মাটি টাটি দেয়, যাই হোক। কিন্তু সবাই এটা আনুমানিক করে যে ওই মহিলাটার আত্মাটাই হয়তো এই ঘরের মধ্যে এরকম করতেছে, বা কেউ আসলে ওরকম ভাবে কাউকে থাকতে দেয় না। তো আমাদেরকে বললো যে আপনারা খুব দ্রুতই পারলে এখান থেকে চলে যান, এই বাসায় আর থাইকেন না, হয়তো বা আরো অনেক বেশি ক্ষতির শিকার হইতে পারেন বা কি, এরকম আমাদের বইলা দেয়। তো আমরা হচ্ছে তাড়াতাড়ি সবকিছু গুছগাছ করে আর কি বাসায় আসবো এরকম কিছু। তো আমার ভাবি এগুলো কিছুই জানে না, উনি সেন্স আসছে পরে ওনারে বাসায় আর কি, উনি আর কি এসব কিছু ঘটনা শুনেই নাই, আমরা 3 ভাই বোনই শুনছি, আমার ভাই আর আমরা 2 বোন সব কাহিনী শুনছি, ভাবির আর কিছুই বলি নাই। তো ভাবি কিছুই জানে না। তারপর হচ্ছে যখন সেন্স আসে ভাবির, তখন বলে কি ব্যাপার তোমরা এরকম চারপাশে আমার সামনে বসে আসো কেন, রান্না টান্না করবো না, কয়টা বাজে, ক্ষুধা লাগছে তো তোমাদের, মানে যে স্বাভাবিক আচরণ আমার ভাবির সেটা আবার আসছে। এটা দেখে আমরা খুব স্বস্তি পাই। তারপরে হচ্ছে তাড়াতাড়ি ভাবিরে বলি যে ভাবি আমরা আরেকটা ভালো একটা বাড়ি পেয়েছি, এখানে থাকা যাইবো না। ভাবিরে ওই কাহিনী আর বলি নাই, যাতে ভাবি শুনে তো ভয় পাইবো না, একটা ভয়ানক কাহিনী তো, কিন্তু ওটা আমাদের মনের ভিতরে রেখে দিয়েছি। ভাবির আর কখনোই বলা হয় নাই, বলিও নাই। তো ভাবি আবার ঠিক হয়েছে স্বাভাবিক। তা আমরা হচ্ছে পরের দিন একদিনের মধ্যেই সব গুছগাছ করে হচ্ছে আমরা আইসা পড়ি, ওইখানে আর থাকাটা হয় না। এই ছিল সেই 12 নম্বর বাইরের কাহিনী। তো গল্পটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা এত কিপটামানি করেন কি লিগে? একটা লাইক দিলে কি হয়? ভিডিও দেখেন, এতগুলো মানুষ ভিডিও দেখেন, অথচ লাইক কমেন্ট করতে চান না। প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভিডিওগুলো ভালো লাগলে বেশি বেশি। আর হচ্ছে যদি কেউ গল্প বলতে চান, আর যদি ফেসবুকে কেউ আমার মানে ফানি কন্টেন্ট দেখতে চান, অবশ্যই ফেসবুক পেজে চলে যাবেন, আমেনা লাইফস্টাইল, এটা সার্চ করলেই হচ্ছে চলে আসবে। আর নতুন নতুন গল্প পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। তো আজকের গল্প কেমন ছিল আবারও বলবো, কেমন লাগছে আমার গল্পগুলো, কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। শুধু শুনলেই কি হবে? আপনার মতামত অবশ্যই জানাবেন। তবে আমার মতে, আমি জানি না এরকম কখনো হবে কিনা, আল্লাহ মাফ করুক, এরকম আমি চাইও না যে আমার সামনে ভূতের মানে কিছু আসুক। তবে এই টাইপের গল্পগুলো যখন আমি শুনি আমার কাছে খুব অদ্ভুত লাগে, মানে আদৌ কি এরকম কাহিনী ঘটে মানুষ মানে মানুষের সাথে? কি আজব না, চোখে দেখা যায় না। তবে এটা মানতে হবে যে জিন জাতি আছে। যাই হোক, মাঝে মাঝে গল্প বলে আবার ভয়ও লাগে, আমি নিজেও হরর কাহিনী শুনতে অনেক বেশি পছন্দ করি, আমি নিজেও শুনি। তো আপনাদের কাছে কেমন লাগে, কার কাছে কেমন লাগে জানাবেন কিন্তু অবশ্যই অবশ্যই। ভূতের কাহিনীগুলোই বেশি কিন্তু ইন্টারেস্টিং হয় না? তো আজকের মতো বিদায় নিচ্ছি। নেক্সট আবার কোনো ভৌতিক কোনো গল্প নিয়ে হাজির হব। এতক্ষণ সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আর আমার নাস্তার রেডি, এখন হচ্ছে নাস্তা করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।